এতক্ষণ শিরোনাম দেখছিলেন, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। শুরুতেই ফুটবল বিশ্বকাপের খবর। বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেতে কাল হাইতির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। অনুশীলনে ফিরলেও এই ম্যাচ খেলবেন না নেইমার। একাদশে বেশ কিছু পরিবর্তন আনতে পারেন কোচ। বিপরীতে গ্রুপের তলানিতে থাকা হাইতি কাউন্টার অ্যাটাকে চমক দেওয়ার অপেক্ষায়। ফিলাডেলফিয়ায় শনিবার ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর 6:30টায়। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মুজনেবিন তারেক। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মিশনে নেইমারকে না পাওয়ার হতাশা নিয়ে হাইতির বিপক্ষে লড়তে হবে ব্রাজিলকে, যে কারণে নিউ জার্সি ছেড়ে মাগলাহেস ও রাফিনিয়াকে নিয়েও সতর্ক ব্রাজিল শিবির। ইবানেজের পরিবর্তে শুরুর একাদশে দেখা যেতে পারে দানিলোকে। তবে মরক্কোর বিপক্ষে হতাশ করলেও মাঝমাঠে ক্যাসিমিরোর জায়গা পাকে। মাঝমাঠে লুকাস পাকেতার পরিবর্তে লুইস হেনরিককে নামিয়ে চমক দেখাতে পারেন কোচ কার্লো আনচেলত্তি। হাইতির বিপক্ষে বড় জয় পেতে 4-2-4 ফরমেশন বেছে নিতে পারেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। আর যে ছকে স্পটলাইট থাকবে আগের ম্যাচের গোলদাতা ভিনিসিয়াস জুনিয়রের দিকে। প্রথম ম্যাচের পারফরমেন্সে আমি সন্তুষ্ট নই, তাই হাইতির বিপক্ষে মূল ম্যাচে একাদশে পরিবর্তন আসবে। হাইতি শারীরিকভাবে অনেক শক্তিশালী এবং সুশৃঙ্খল রক্ষণ ভাগের দল। তাদের লম্বা সেন্ট্রাল ফরওয়ার্ড আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। দীর্ঘ 54 বছর পর বিশ্বকাপ খেলতে আসা হাইতি নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরেছে 1-0 গোলে। পরাজয় সঙ্গী হলেও প্রতিপক্ষের গোল মুখে 15টি শট নিয়েছে তারা। আর ব্রাজিলের আক্রমণের সামনে ভরসা হতে পারেন ডিফেন্ডার হ্যানেস ডেলক্রোয়া। সেক্ষেত্রে বাস পার্কিং বা রক্ষণাত্মক কৌশলের সঙ্গে গতিময় কাউন্টার অ্যাটাকে ব্রাজিলকে চমকে দেওয়ার চেষ্টা থাকবে ক্যারিবিয়ান প্রতিনিধিদের। সি গ্রুপে 3 পয়েন্ট নিয়ে শীর্ষে স্কটল্যান্ড, মরক্কোর সমান 1 পয়েন্ট ব্রাজিলের। তলানিতে হাইতি, র্যাঙ্কিংয়েও সেলেসাওদের চেয়ে 81 ধাপ পিছিয়ে ক্যারিবিয়ান দেশটি। সবশেষ 1978 বিশ্বকাপে নিজেদের প্রথম 2 ম্যাচে জয়বঞ্চিত ছিল ব্রাজিল। এবার সে সংখ্যা কিছুটা কম। হাইতির বিপক্ষে কখনোই হারেনি সেলেসাওরা। 7-1 গোলের জয় যেমন আছে, 6-0 ব্যবধানের জয়ও আছে। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে হাইতির বিপক্ষে জিততে হবে বড় ব্যবধানে। বিপরীতে নকআউট স্টেজে যেতে হলে জয়ের কোনো বিকল্প নেই হাইতির সামনে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, যুক্তরাষ্ট্র। প্রিয় দল আর খেলোয়াড়দের শুভকামনা জানিয়ে কয়েক জেলায় মিছিল করেছেন ব্রাজিলের ভক্ত সমর্থকরা। ফেনীতে ব্রাজিল সমর্থকরা পতাকা র্যালি বের করেছে। বিকেলে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি। তাদের প্রত্যাশা, হাইতিকে উড়িয়ে দিয়ে নকআউট পর্বে নাম লেখাবে সেলেসাওরা, সুগম করবে হেক্সা মিশনের পথ। এই ম্যাচ নিয়ে তাই বাড়তি আগ্রহ ভক্তদের। বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল দলের ম্যাচকে ঘিরে লক্ষ্মীপুরে সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা হয়েছে। বিকেলে জেলার বিভিন্ন এলাকা থেকে শতাধিক ব্রাজিল সমর্থক দেশের পতাকা, জার্সি ও ব্যানার নিয়ে র্যালিতে অংশ নেয়। স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করেন ভক্তরা। মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে ব্রাজিল সমর্থকরা। বিকেলে পৌর মার্কেটের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়। শহরের 71 সড়ক থেকে শুরু করে উপশহর, হাতির বাগান মাঠ সহ পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ব্রাজিলের পক্ষে বিভিন্ন স্লোগান দেয় সমর্থকরা। বিশ্বকাপে গ্রুপ ডির ম্যাচে রাতে মাঠে নামছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া। রাত 1টায় মুখোমুখি হবে দুই দলের নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে শুভ সূচনা করেছে বিশ্বকাপে। এই ম্যাচে জয়ী দল কোয়ালিফাই করবে রাউন্ড অফ 32-তে। প্রথম ম্যাচে প্যারাগুয়েকে 4-1 গোলে হারায় যুক্তরাষ্ট্র। অপরদিকে তুরস্ককে 2-0 গোলে হারায় অস্ট্রেলিয়া। এদিকে একই গ্রুপে কাল সকাল 9টায় তুরস্কের বিপক্ষে মাঠে নামবে প্যারাগুয়ে। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। এই ম্যাচে হেরে যাওয়া দল ছিটকে যাবে গ্রুপ পর্ব থেকে। বিশ্বকাপে সবার আগে রাউন্ড অফ 32-তে যাবার আনন্দে ভাসছে মেক্সিকো সমর্থকরা। ভক্তদের প্রত্যাশা, এই জয়ের ধারা অব্যাহত থাক। আর জয়ের আনন্দের পাশাপাশি পরের রাউন্ডে যাওয়ার উদযাপনে পার্টি তো আছে। টানা 2 জয়ে 6 পয়েন্ট নিয়ে এই গ্রুপের টেবিল টপার এখন এই আয়োজক দেশ। একে তো আয়োজক দেশ, অন্যদিকে জিতলেই মিলবে রাউন্ড অফ 32 টিকিট। খেলাটাও আবার ঘরের মাঠে, গ্যালারিতে ঠাসা দর্শক।
অথচ প্রথমার্ধের খেলা শেষে ঘরের ছেলেদেরই শুনতে হয়েছে হাজার হাজার দুয়োধ্বনি। ম্যাচটা কি তবে হাতছাড়া হতে চলেছে? কিন্তু তখনও বাকি ছিল সিনেমার আসল ক্লাইম্যাক্স। প্রথমার্ধে নিষ্প্রাণ পারফরমেন্স, কিন্তু বিরতি থেকে ফিরেই ভাগ্য বদলালো স্বাগতিকদের। ম্যাচের 48 মিনিটে সাউথ কোরিয়ান গোলরক্ষকের ভুলের সেই গোল্ডেন সুযোগ লুফে নিল মেক্সিকান মিডফিল্ডার লুইস রোমো। ব্যাস 1-0 গোলের লিড। যে গ্যালারি একটু আগে ক্ষোভে ফুঁসছিল তা এক নিমিষেই রূপ নিল আনন্দের সাগরে। এরপর ম্যাচ যত গড়িয়েছে থ্রিলার মুভির চেয়েও বেশি রুদ্ধশ্বাস হয়ে উঠেছে প্রতিটা সেকেন্ড। একদিকে ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া করে মেক্সিকো, অন্যদিকে শেষ মুহূর্তে সমতায় ফিরতে সাউথ কোরিয়ার একের পর এক আক্রমণ। কিন্তু ভাঙতে পারেনি মেক্সিকোর প্রাচীর হয়ে দাঁড়িয়ে থাকা গোলকিপার রাউল রাঙ্গেলের সেই দেয়াল। রাউল যেন মেক্সিকো ভক্তদের উপহার দিল এক উৎসবময় রাতের। মেক্সিকোর ম্যাচ দেখা মানেই পৃথিবীর সেরা অনুভূতি। আমরা রাউন্ড অফ 32-তে আমরা গর্বিত। আপনারা কল্পনাও করতে পারবেন না কি হতে যাচ্ছে। এখন শুধু বিয়ার আর টাকিলা হবে, প্রচুর টাকিলার জম্পেশ পার্টি। দুর্দান্ত একটি ম্যাচ, এক গোল হলেও জয় তো জয়। খুবই আনন্দিত, তবে আমাদের সামনে এখনো আরেকটা ম্যাচ আছে। কোরিয়ানদের একের পর এক আক্রমণের ঢেউ সামলে এক টানটান উত্তেজনার সমাপ্তি। টানা 2 জয়ে 6 পয়েন্ট নিয়ে সবার আগে বিশ্বকাপের রাউন্ড অফ 32 নিশ্চিত করল কোহোস্ট মেক্সিকো। আগামী 30 জুন নিজেদের চেনা দুর্গ মেক্সিকো সিটিতেই প্রথম নকআউট ম্যাচ খেলবে বিশ্বকাপের অন্যতম এই আয়োজক দেশ। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। মার্কিন প্রশাসনের তরফে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। শুক্রবার স্থানীয় সময় বিকেল 4টা থেকে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি, যাতে ইরানের সহায়তায় মধ্যস্থতা করেছে কাতার ও যুক্তরাষ্ট্র। লেবাননে হামলা বন্ধের দাবি জানিয়ে আসছিল ইরান। ইরানের অনড় অবস্থানের কারণে যুক্তরাষ্ট্রের সাথে শান্তি চুক্তি বানচাল হওয়ার আশঙ্কা দেখা দেয়। এই অবস্থায় অবশেষে সংঘাতময় পরিস্থিতি থেকে সরে আসতে সম্মত হয়েছে হিজবুল্লাহ ও ইসরায়েল। কিন্তু যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর আগেও লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে আইডিএফ, যাতে প্রাণ গেছে অন্তত 24 জনের। গুরুতর আহত হয়েছে কমপক্ষে 39 লেবানিজ। চূড়ান্ত চুক্তি সইয়ের আগে অনিশ্চয়তায় পড়ল যুক্তরাষ্ট্র ইরান আলোচনা। জেনেভায় পূর্ব নির্ধারিত আনুষ্ঠানিকতা বাতিল করেছে উভয় পক্ষ। লেবাননে আগ্রাসন বন্ধ না হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে তেহরান। অন্যদিকে পরিকল্পনা চূড়ান্ত না হওয়ার কারণ দেখিয়ে সফর বাতিল করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। একই সাথে কড়া বার্তা দিয়েছেন ইসরায়েলকেও। চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। যুক্তরাষ্ট্র ইরান চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু ছিল লেবানন। দেশটিতে ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত কাগজে কলমে সই না করতে অনড় ছিল তেহরান। ট্রাম্প প্রশাসনের আশ্বাসে পরে তাতে রাজি হয় খামেনি প্রশাসন, কিন্তু লেবাননে থামেনি ইসরায়েলি আগ্রাসন। চুক্তির বাকি আনুষ্ঠানিকতা সারতে শুক্রবার জেনেভায় বসার কথা ছিল মার্কিন ও ইরানি প্রতিনিধি দলের। লেবাননে তেল আবিবের হামলার জেরে সেই সফর বাতিল করে তেহরান। বিষয়টি জানানো হয় অপরপক্ষ ওয়াশিংটনকে। এদিকে ইরানের সাথে আলোচনার পরিকল্পনা চূড়ান্ত না হওয়ার কারণ দেখিয়ে সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। কারিগরি ব্যবস্থাপনা সহ খুঁটিনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। ফলে তেহরানের সাথে পরবর্তী দফার আলোচনার সময়সূচি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সুইজারল্যান্ডে আমাদের যাওয়ার পরিকল্পনা আছে, কিন্তু জানি না কখন। যেভাবে আলোচনাটি সাজানো হচ্ছে তাতে স্পষ্টতই রাজনৈতিক নেতৃত্ব জড়িত থাকবে। মানে মাঠ পর্যায়ে থাকা লোকজনই এই আলোচনা এগিয়ে নেবে। উচ্চ সম্পৃক্ত ইউরেনিয়াম কিভাবে ধ্বংস করা হবে, সমস্ত খুঁটিনাটি বিষয় আলোচনা হবে। যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় অনিশ্চয়তা তৈরিকারী আগ্রাসী ইসরায়েলকেও কড়া বার্তা দেন জেডি ভ্যান্স। নেতানিয়াহুর মন্ত্রিসভায় কিছু লোক আছে যারা প্রকাশ্যে এই চুক্তির সমালোচনা করেছেন এবং কিছু ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্টকে ব্যক্তিগত আক্রমণ করেছেন। তাদের প্রতি আমার বার্তা, ডোনাল্ড ট্রাম্পই এই মুহূর্তে সমগ্র বিশ্বের একমাত্র রাষ্ট্রপ্রধান যিনি ইসরায়েলের প্রতি সহানুভূতিশীল। গত 3 মাসে আপনাদের মাতৃভূমিকে রক্ষা করা 2/3 অস্ত্রই আমেরিকানদের হাতে নির্মিত এবং আমেরিকান করদাতাদের টাকায় তৈরি। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন দুদেশের প্রেসিডেন্টরা। ভার্চুয়ালি স্বাক্ষরিত হওয়ায় কোনো দেশের কর্মকর্তারাই মুখোমুখি বসে আর চুক্তি সই করবেন না। তবে সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হওয়ার কথা ছিল চূড়ান্ত চুক্তির জন্য আলোচনা, যেখানে আলোচনা হবে তেহরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে। 60 দিনের ওই আলোচনার শুরুর দিনে যোগ দেওয়ার কথা ছিল মার্কিন ভাইস প্রেসিডেন্টের। অনিক রহমান, যমুনা নিউজ।
যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারক স্বাক্ষর বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। আগামী 2 মাস দেশের জ্বালানি খাতে স্থিতিশীলতা আসবে, তবে এতে সাময়িক স্বস্তি আসবে, এটি স্থায়ী সমাধান নয় বলছেন বিশ্লেষকরা। চূড়ান্ত চুক্তি না হলে বিরূপ প্রভাব মোকাবেলার জন্য সরকারকে দূরদৃষ্টি হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। প্রায় 4 মাসের যুদ্ধে প্রাণহানি আর ব্যাপক ক্ষয়ক্ষতির পর 17 জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হয়েছে। এর ফলে স্থায়ী চুক্তি না হওয়া পর্যন্ত যুদ্ধবন্ধের পাশাপাশি হরমুজ প্রণালীতে বিনা শুল্কে জাহাজ চলাচল শুরু হয়েছে। ধাপে ধাপে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন, দেশের অর্থনীতির অনেক কিছুই নির্ভর করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির ওপর। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম বাংলাদেশ। সমঝোতার সুবাতাস অন্তত আগামী 2 মাস দেশের অর্থনীতি, ব্যবসা, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জ্বালানি খাতেও আসবে স্বস্তি, কাটবে অর্থনৈতিক নানা অনিশ্চয়তা। মধ্যপ্রাচ্যের যে ক্রমবাজার, মধ্যপ্রাচ্য থেকে যে পণ্য, বিশ্বের জ্বালানি পণ্য আমদানি এবং মধ্যপ্রাচ্যের একটা ক্রমবর্ধমান বাজার, যেখানে বাংলাদেশের তৈরি পোশাক সহ খাদ্যপণ্য এবং অন্যান্য পণ্য কিন্তু রপ্তানি হিসেবে যাচ্ছে। তো এইটার কারণে এখন কিন্তু মধ্যপ্রাচ্যের শান্তি চুক্তির যে প্রক্রিয়া, তো সেটাও কিন্তু ইতিবাচক। জিনিসপত্রের দামও বেড়ে গেছে। এখন যেহেতু এই স্ট্রেইট অফ হরমুজ খুলে দেওয়া হচ্ছে এবং বলছে যেখান থেকে যা আছে সবগুলা বেরিয়ে যেতে পারে, এটা হলে ট্রেডটা আবার স্মুথ হয়ে যাবে। ট্রেড যদি স্মুথ হয়, ন্যাচারালি প্রত্যেকটা দেশ, দুনিয়ার প্রত্যেকটা দেশ এটার বেনিফিট পাবে। ওয়ার্ল্ড ওয়াইড যখন ক্রুড অয়েলের দাম বেড়ে যায়, অটোমেটিক্যালি সব কিছুর দাম বেড়ে যায়। তো এটা যখন কমতে শুরু করেছে, ইতিবাচক খবর যদি হয় 60 দিন পরে, তাহলে তেলের দাম আরও কমে যাবে। আর যদি আপনার আগামী 60 দিন যদি কোনো কিছুই আমরা না টের পাই, তাও কিন্তু এই মার্কেটটা, তেলের মার্কেটটা উঠবে না। সুতরাং সেখানে কিছুটা হলে স্বস্তি আমাদের জন্য ফিরে আসবে। যুদ্ধ পরিস্থিতি টেকসই সমাধান না আসা পর্যন্ত পুরোপুরি নিশ্চিন্ত হওয়ার সুযোগ নেই বলে সতর্ক করছেন এই বিশ্লেষকরা। শেষ পর্যন্ত চুক্তি না হলে সম্ভাব্য সংকট মোকাবেলার কথা মাথায় রেখে দীর্ঘমেয়াদী প্রস্তুতির পরামর্শ তার। এটা একটা মধ্যবর্তী অবস্থান, এটা মোটেই কোনো স্থায়ী কোনো সমাধানের ইঙ্গিত করে না। আমাদের বিকল্প কোনো চিন্তা নাই। দরকার হয় 30 দিনের জায়গায় 60 দিনের প্রস্তুতি নিতে হবে, আরও রিফাইনারি তৈরি করতে হবে। একইভাবে তেলের পাশাপাশি গ্যাসের উপর চাপ অনেক বেশি বাড়বে। সুতরাং এটাকে একটা ফোরকাস্টিং করতে হবে যে আগামী 6 মাস যদি সমস্যাটা হয়, তাহলে আমি কীভাবে মোকাবেলা করব। সমঝোতা স্মারক সই হলেও স্থায়ী শান্তি চুক্তির জন্য 2 দেশকে আগামী 60 দিনের মধ্যে আলোচনা শেষ করতে হবে। মূল বাধাটা হচ্ছে ইসরায়েল। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। যারা গণতন্ত্রকে হত্যা করে তাদের সহাবস্থানের সুযোগ দেওয়া যাবে না, এ মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে আর্ট এক্সিবিশনে কথা বলেন তিনি। বলেন, সকলের কথা বলার অধিকার আছে, তবে হত্যাকারীর কথা বলার অধিকার নেই। বিগত ফ্যাসিস্ট সরকার প্রসঙ্গে বলেন, ডিএনএর মধ্যে যদি ফ্যাসিবাদ থাকে তবে সেখান থেকে তাদের মুক্ত করা যাবে না। রিজভী বলেন, ফ্যাসিবাদের আমলে রাজনৈতিক দল নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে। সকলেরই কথা বলার অধিকার আছে, কিন্তু হত্যাকারীর কথা বলার অধিকার নেই। কত যে তারা খুন জখম করেছে তার কোনো ইয়াত্তা নাই। তো সুতরাং এই শক্তির পুনরুত্থান যাতে না হয়, সেই কারণে আমাদেরকে সমূলে তাদের যে সাংস্কৃতিক যে শিকড়, সেই শিকড় সহ আমাদেরকে তুলতে হবে। দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে নিজস্ব লোক বসে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে সরকার, এই অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। নারায়ণগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলনে তিনি বলেন, আওয়ামী লীগের সময় বাজেট থেকে 29 লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। সে পথে না হাঁটতে সরকারের প্রতি আহ্বান জানান শফিকুর রহমান। নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন। যোগ দেন জেলার বিপুল সংখ্যক নেতাকর্মী। প্রধান অতিথি দলের আমির ডাক্তার শফিকুর রহমান। সম্মেলনে ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন দফতরে নিজেদের লোক বসিয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা চলছে। ইতিমধ্যে সরকার অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ, ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের দিকে কালো হাত, দলের কর্মীদেরকে বিসি হিসাবে বসায় দেওয়া, একটা দলীয় শাসন, একদলীয় শাসন,
বাংলাদেশে কায়েম করার চেষ্টা করা হচ্ছে। বাজেট নিয়ে বিরোধী দলীয় এই নেতা বলেন, আওয়ামী লীগের আমলে বাজেট থেকে 29 লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। সে পথে না হাঁটতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। গত 15.5 বছর এই বাজেট থেকে যেভাবে আওয়ামী লীগ আর তার দোসররা 29 লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গিয়েছিল, সেই পথে আপনারা হাঁটবেন না। তবে কিভাবে আস্থা রাখবো? কারণ সরকার গঠন করার আগে এবং পরে আপনারা তো চাঁদাবাজদের হাত আপনারা আটকাইতে পারেন নাই। কর্মী সম্মেলনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য 27টি ওয়ার্ডে জামাতের কাউন্সিলর প্রার্থী দেওয়ার ঘোষণা দেয়া হয়। সাইফ আহমেদ, যমুনা নিউজ। সুইস ব্যাংকে দুর্নীতিবাজ ও লুটপাটকারীদের অর্থ পাচার হতে পারে এমন শঙ্কা সাবেক ব্যাংকার ও অর্থনীতিবিদদের। বলছেন, রাজনৈতিক অস্থিরতা এবং আমদানি নীতির শিথিলতার সুযোগ নিয়েছেন অনেকে। এসব বিষয়ে পর্যালোচনার দাবি জানিয়ে বলছেন, স্বয়ংক্রিয় তথ্য আদান প্রদানের জন্য দ্রুত চুক্তি করা উচিত। পাশাপাশি নগদ অর্থ দেশে এনে ব্যাংকগুলোকে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন তারা। সুইস ব্যাংকে 2025 সালে বাংলাদেশিদের আমানত বেড়েছে প্রায় 41.5%, টাকার অঙ্কে প্রায় 12,500 কোটি টাকা। বাংলাদেশের ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো এক বছরের ব্যবধানে 3,600 কোটি টাকা বেশি জমা করেছে। 2021 সালের পর দেশটিতে বাংলাদেশিদের জমাকৃত এই অর্থ দ্বিতীয় সর্বোচ্চ, যদিও কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির অ্যাকাউন্টের তথ্য প্রকাশ করেনি সুইস কেন্দ্রীয় ব্যাংক। তবে এই অর্থের বড় অংশই দেশ থেকে পাচার হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। বলছেন, বাণিজ্যের আড়ালে বিপুল পরিমাণ অর্থ পাঠানো হতে পারে। আমাদের এলসি মারফত কিন্তু অনেক টাকা ইলিগ্যাল ওয়েতে চলে যায়, আইদার ওভার ইনভয়েসিং বা আন্ডার ইনভয়েসিং। সবাই মনে করে সুইজারল্যান্ড ইজ এ সেফ প্লেস। ঋণের অবস্থা বেসরকারি খাতে তো খুবই অবস্থা খারাপ, বলতে গেলে ইতিহাসের সবচেয়ে তলানিতে আছে। সেই জায়গায় যদি এ ধরনের প্রবণতা বেড়ে যায়, তাহলে দেশীয় অর্থনীতি কিন্তু দারুণ ক্ষতিগ্রস্ত হবে। গ্রাহকের গোপনীয়তা রক্ষার জন্য একসময় বিশ্বজুড়ে সমাদৃত সুইস ব্যাংকগুলো এখন কর ফাঁকি ও অর্থ পাচার রোধে স্বচ্ছতার নীতিতে হাঁটছে। 2018 সাল থেকে অটোমেটিক এক্সচেঞ্জ অফ ইনফরমেশন AEOI বা স্বয়ংক্রিয় তথ্য আদান প্রদান ব্যবস্থা চালু করেছে। চুক্তির আওতায় 2025 সালে শতাধিক দেশের প্রায় 34 লাখ আর্থিক হিসাবের তথ্য শেয়ার করেছে সুইস কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু বাংলাদেশের সাথে চুক্তি না থাকায় অর্থের উৎস এবং গ্রাহকের তথ্য গোপন রাখা হয়েছে। অর্থ পাচার রোধে দ্রুত স্বয়ংক্রিয় তথ্য আদান প্রদান ব্যবস্থায় যুক্ত হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। এটা কি কোনো কূটনৈতিক কোনো সমস্যা আছে কিনা বা আমাদের দক্ষতার অভাব আছে কিনা, যেখানে 100টার মতন দেশ চুক্তিতে আছে, তারা কিন্তু ওই বছর শেষে যে কি বলে রিপোর্টটা হয়, রিপোর্টের মধ্যে কিন্তু নাম সহ আসে, তখন ওই দেশ সহসা দেশ এটার খতিয়ে দেখতে পারে। এখানে যদি বাংলাদেশ সুইজারল্যান্ডে কোনো এগ্রিমেন্ট না থাকে, এটা ফরেন অফিস এবং ইলেক্টেড গভর্নমেন্ট এখন আছে, তারা চিন্তা ভাবনা করে একটা এগ্রিমেন্ট, এটাতে একটা স্পষ্টতা আসবে, স্বচ্ছতা আসবে, কোথায় কি গেল না গেল। 2025 সালে সুইস ব্যাংকে থাকা বাংলাদেশিদের মোট আমানতের 98.5% ছিল দেশের বিভিন্ন ব্যাংকের তহবিল। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসার সামনে এক ওয়ার্ড বিএনপি নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর জখম ওই নেতা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। ঘটনার সিসিটিভি ক্যামেরা দেখে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। নাগরিক নিরাপত্তার স্বার্থে এলাকাবাসীর প্রতি প্রতিরোধের আহ্বান জানিয়েছেন স্থানীয় এমপি। জুমার নামাজ শেষে বাসায় ফিরছিলেন নুরুল ইসলাম। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় দুটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা এলোপাতাড়ি কোপায় তাকে। চোয়াল, পিঠ ও হাতে গভীর ক্ষত নিয়ে বেশ কিছু সময় নিজ বাসার সামনে পড়ে থাকলেও কেউ এগিয়ে আসেননি। ঘটনাস্থলে দৌড়িয়েছি, আয়াদি যে নেতা হেনক পরিয়া রয়েছে, একটা লোকে কেউ তারা ধরে না, তার গেটের সামনে কেউ ধরে না। পরে আমি ও আর আমার এই যে আরেক বড় ভাই আছে, এই আমরা তিনজনে ধরাধরি করে উঠলাম। ওরা চামুরা দিয়ে এমন হরন দিছে, হরন দিয়া শুধু চামুরে আর মনে করেন হুন্ডা টেনে গেছে। আহত নুরুল ইসলাম 33 নম্বর ওয়ার্ড বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক। স্থানীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। একটা মর্মান্তিক আক্রমণের শিকার হয়েছে
উনি এখন হাসপাতালে আছেন। ঘটনার কিছুক্ষণ পরেই মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অন্যান্য বিষয়ে ঢাকা 13 আসনের সংসদ সদস্যের সাথে পূর্ব নির্ধারিত টাউন হল সভায় উঠে আসে বিষয়টি। নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিরোধের আহ্বান জানান স্থানীয় এমপি। 1860 সালের পিনাল কোডের অধীনে সেলফ ডিফেন্স আমাদের আছে, যে যদি আর কোনো উপায় না থাকে, অন্য কারো কাছে সহযোগিতা চাওয়ার মতো আপনি অবস্থায় না থাকেন, তখন আপনি নিজের প্রতিরক্ষা যা কিছু প্রয়োজন করতে পারেন। তবে আমরা এই জায়গায় যাইতে চাই না, আমরা এমন জায়গায় যাইতে চাই না যেখানে সবাই আইন নিজের হাতে তুলে নিচ্ছে। মোহাম্মদপুরে সন্ত্রাস, চাঁদাবাজি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতার কথা জানালেও দিন দিন বাড়ছে অপরাধ। এসব আতঙ্কের কথা সভায় তুলে ধরেন বাসিন্দারা। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। পুলিশের ওপর হামলা মামলায় গ্রেফতার হয়েছে অস্ত্র আর মাদকের গডফাদার হিসেবে পরিচিত অটো সজল। রাজধানীর ওয়ারি ও গ্যান্ডারিয়ায় দীর্ঘদিন ধরে সক্রিয় তার নেতৃত্বে অপরাধ চক্রটি। উদ্ধার হয়েছে পুলিশের লুণ্ঠিত অস্ত্র, গুলি এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে ঢাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। কোনো শঙ্কা না থাকলেও পুলিশ সতর্ক বলে জানিয়েছে ডিএমপি। রাজধানীর ওয়ারি ও গ্যান্ডারিয়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকের গডফাদার অটো সজল সহ 4 জনকে গ্রেফতার করেছে ডিএমপি। এ সময় উদ্ধার করা হয়েছে 3টি অত্যাধুনিক টরাস পিস্তল, 77 রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. নজরুল ইসলাম জানান, গত 2 মার্চ ওয়ারিতে পুলিশের ওপরে হামলার ঘটনায় গ্রেফতার করা হয় অটো সজল, বাপ্পি, হানিফ ও শামসুন্নাহারকে। 164 ধারা মোতাবেক পুলিশ বলছে, উদ্ধার হওয়া অস্ত্রগুলো পুলিশের লুণ্ঠিত অস্ত্র হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গ্যান্ডারিয়া থানায় এরই মধ্যে পৃথক 2টি মামলা দায়ের করা হয়েছে। অস্ত্রগুলো টরাস 2টা পিস্তল, এটা যে যাত্রাবাড়ির পিস্তল এইটা কিন্তু এখনো আমি বলি নাই, কারণ এইটা আমাদের ওই যে প্রত্যেকটা পিস্তলে একটা নাম্বার আছে। এই নাম্বারটা আমরা যেহেতু কালকে এটা উদ্ধার হয়েছে, আমরা আমাদের ওই যে লক শাখায় যারা অস্ত্র ইস্যু করে তাদেরকে দিব, তারা রেজিস্টার চেক করে বলতে পারবে যে এটা কোন থানা থেকে মিসিং হয়েছে বা কোন এলাকা থেকে মিসিং হয়েছে। এদিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে পুলিশ সদর দপ্তরের একটি বিশেষ চিঠিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন জেলায় দলটির নেতাকর্মীরা পতাকা উত্তোলন ও প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল করতে পারে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের আশঙ্কাও রয়েছে। এমন পরিস্থিতিতে প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয় চিঠিতে। এ বিষয়ে ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। 23শে জুন একটা দলের প্রতিষ্ঠাবার্ষিকী, তো আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। আমাদের পুলিশি যে কার্যক্রম, যে নিরাপত্তামূলক ব্যবস্থা, নগরবাসীকে নিরাপত্তা দেওয়ার জন্য বিগত দিনে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই আলোকে আমরা নতুন করে পরিকল্পনা, নতুন করে নিরাপত্তা চেকপোস্ট এবং অপারেশন এটা আমাদের অব্যাহত আছে। রাজধানীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি। ধন্যবাদ আপনাদেরকে। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। আবারও পরিবর্তন হচ্ছে পুলিশের পোশাকের রং। বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকিরের সই করা প্রজ্ঞাপন অনুযায়ী আগের আয়রন রঙের পরিবর্তে জেলাসহ অন্যান্য ইউনিটের পুলিশ সদস্যদের শার্ট হবে গাঢ় নীল রঙের। পাশাপাশি সব মেট্রোপলিটন পুলিশের শার্ট হালকা অলিভ বা জলপাই রঙের। তবে সব পুলিশের ট্রাউজার বা প্যান্টের রং হবে খাকি। এছাড়াও প্রজ্ঞাপনে নারী পুলিশ সদস্যদের পোশাকেও পরিবর্তন আনা হয়েছে। জেলা পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বিশেষায়িত পুলিশ ব্যাটালিয়ন, স্পেশাল ব্রাঞ্চ, অপরাধ তদন্ত বিভাগ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ছাড়া অন্যান্য ইউনিটের নারী সদস্যদের জন্য গাঢ় নীল শাড়ি ও গাঢ় নীল ব্লাউজ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি মহানগর পুলিশের নারী সদস্যরা গাঢ় নীল শাড়ির সঙ্গে লাইট অলিভ বা জলপাই রঙের ব্লাউজ পরিধান করবেন। সেই সঙ্গে হেড কভার অনুমোদিত গাঢ় নীল রঙের হবে। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করতে চায় বিএনপি সরকার।
এ কথা বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বিকেলে রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভায় এ কথা বলেন তিনি। এ সময় দলের নেতাকর্মীদের ব্যক্তির প্রাপ্তির বদলে দেশের প্রাপ্তির দিকে লক্ষ্য রাখার আহ্বান জানান রবিউল আলম। বলেন, দেশ সেবায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুল সালাম বলেন, ৭১-এ যারা দেশের বিরোধিতা করেছে তারা বাংলাদেশের ভালো চায় না। আন্দোলন করে যারা বিএনপি সরকারকে পতনের ভয় দেখানোর চেষ্টা করছে তাদের বিএনপির আন্দোলন সংগ্রামের খোঁজ নেওয়ার পরামর্শ দেন তিনি। এই ঢাকা সিটি কর্পোরেশনকে যদি জনগণের আকাঙ্ক্ষা হিসাবে সাজাতে হয় এবং আমাদের দলের যে অঙ্গীকার রয়েছে নির্বাচনী ইস্তেহারে সেগুলি যদি বাস্তবায়ন করতে হয়, তাতে সামষ্টিক অর্জনটাকে যদি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে আমাদেরকে সেই নির্বাচনে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে জনগণের সমর্থন নিয়ে বিজয়ী হতে হবে। আওয়ামী লীগ আর দেশের রাজনীতিতে প্রাসঙ্গিক নয়, তারা এখন বিচ্ছিন্নভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পবিত্র আশুরা উপলক্ষে শিয়া মুসলিম সম্প্রদায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি বলেন, আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে আপাতত ভাবছে না এনসিপি। আশুরা দীর্ঘদিনের ঐতিহ্য, এর আনুষ্ঠানিকতায় সব রকম ব্যবস্থা গ্রহণ করবে আইন শৃঙ্খলা বাহিনী, এমনটি আশা তার। জানান, বিগত ফ্যাসিস্ট শাসনামলে হোসাইনি দালানের জমি দখল করা হয়েছিল। আওয়ামী লীগ এখন আর রেলেভেন্ট না। টুকটাক বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যক্রম এবং জঙ্গি কার্যক্রম হয়তো করার চেষ্টা করবে, বাট আই থিঙ্ক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বাংলাদেশের সাধারণ জনগণ সেটা প্রতিরোধ করবে। কারিগরি কমিটির রিপোর্ট দিলে শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা একনেকে পাশ হবে, এমনটাই জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। সকাল থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে অববাহিকা পরিদর্শন করেন পানি সম্পদ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা। তিস্তা নদীর শাখা উপশাখাগুলো ঘুরে দেখেন তারা, মত বিনিময় করেন স্থানীয়দের সাথে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে উত্তরাঞ্চলবাসী। দেশের অন্যতম মেগা এই প্রকল্পকে ঘিরে জাতীয় আর আন্তর্জাতিক পর্যায়ে আছে নানা জল্পনা আর আলোচনা। সেই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে তিস্তা অববাহিকা পরিদর্শন করলেন দুই মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী। সকালে নীলফামারীর তিস্তা সেচ ক্যানেল ও চারালকাটা নদী ঘুরে দেখেন তারা। এ সময় নদী পারের ভাঙন কবলিত মানুষের সাথে কথাও বলেন সরকারের নীতি নির্ধারকরা। পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেন, প্রকল্পের কারিগরি দিক যাচাই বাছাই চলছে। প্রকল্প বাস্তবায়নে সময় লাগলেও তার সুফল ভোগ করবে গোটা দেশবাসী। পদ্মা ব্যারেজ যেভাবে একটাকে পাশ হয়েছে, খুব শীঘ্রই আমাদের এই টেকনিক্যাল টিম কাজ করার পর দৃশ্যমান রিপোর্ট হবে এবং দৃশ্যমান এই কাজে যে একটাকে পাশ করানো সেই কাজটাও আমরা দৃশ্যমান করে এখানে কাজ শুরু করব ইনশাআল্লাহ। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অন্য কোনো দেশের মুখাপেক্ষী না হয়ে নিজস্ব অর্থায়নেই করা সম্ভব বলছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু। বিদেশের মুখাপেক্ষী হওয়ার কোনো প্রয়োজন নেই, এটা আমাদের জিও ফান্ড থেকে আমরা এটা করতে পারবো, কারণ এটার মেয়াদ আছে 10 বছর, 2 স্তরে কাজ হবে। সুতরাং প্রতি বছর 2 থেকে 3 হাজার কোটি টাকা বরাদ্দ করলেও আমরা করতে পারবো। পরে অববাহিকার লালমনিরহাট অংশে হাতিবান্ধা, আদিতমারি, কালীগঞ্জ এলাকা পরিদর্শন করে রংপুরের কাউনিয়া পয়েন্টে যান মন্ত্রীরা। সেখানে ঘুরে দেখেন নদী তীরবর্তী এলাকা। পরে ঘাঘট নদী সহ বিভিন্ন শাখা নদী পরিদর্শন করেন সরকারের এই অন্যতম নীতি নির্ধারকরা। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। বৃষ্টি মানেই চট্টগ্রামে জলাবদ্ধতা। নগরবাসীর কাছে যেন এটি এখন এক পরিচিত বাস্তবতা। আজও ঘণ্টাখানেকের টানা বৃষ্টিতে ডুবে গেছে নগরের বিভিন্ন নিচু এলাকা। পানি জমে কিছু প্রধান সড়কেও। হাঁটু সমান পানি মারিয়ে গন্তব্যে যেতে হয়েছে মানুষকে। ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী ও খেটে খাওয়া মানুষ। জলাবদ্ধতা নিরসনে হাজার হাজার কোটি টাকা প্রকল্পের কাজ চললেও স্থায়ী সমাধান না পাওয়ায় ক্ষুব্ধ নগরবাসী। সকাল থেকে টানা বৃষ্টিতে থমকে যায় বন্দরনগরী। ঘণ্টাখানেকের বৃষ্টিতেই পানির নিচে তলিয়ে যায় নগরের অধিকাংশ নিচু এলাকা। জলাবদ্ধতার কবলে পড়ে নগরের আগ্রাবাদ, কাতালগঞ্জ, বৌদ্ধ মন্দির, বাদরতলা, ওয়াসা মোড় সহ বিভিন্ন এলাকা।
পানি জমে নগরীর অনেক গুরুত্বপূর্ণ প্রধান সড়কেও। পানি জমে ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ ও পথচারীরা। নোংরা পানি মারিয়ে গন্তব্যে যেতে দেখা যায় অনেককে। জমে থাকা পানিতে বিকল হয়ে পড়ে অনেক যানবাহন, ব্যাহত হয় স্বাভাবিক যান চলাচল, ফলে জরুরি কাজে বের হয়ে দুর্ভোগে পড়েন নগরবাসী। পানি এখানে বাড়তেছে বৃষ্টির কারণে, আমরা তো যাতায়াত করতে অনেক কষ্ট হচ্ছে। বহু বছর ধরে এই যে নালার সব দিক দিয়ে কাজ ধরে রাখে, বন্ধ করে রাখছে, পানি নামার কোনো দিক দিয়ে জায়গা নাই। ছোটকাল থেকেই পানি দেখতেছি, ইভেন এত বেশিও বৃষ্টি হয়নি, বাট তাও স্টিল এত পানি, এটা খুবই আনএক্সপেক্টেড। আমরা অনেক বেশি অকওয়ার্ড ফিল করি এরকম পানিগুলোর কারণে যাতায়াতে। একটা গ্রুপ রাস্তা করে যায়, আর একটা এসে খোঁড়াখুড়ির কাজ করে, ব্রিজের কাজ করে। এটা সারা জীবনে চট্টগ্রামে এই কাজটা চলতেছে দেখতেছি। বর্ষা হলে যোগাযোগের অবস্থা খুব করুণ পরিস্থিতি। শুধু সড়ক নয়, বৃষ্টির পানি ঢুকে পড়ে নিচু এলাকার ভ্রাম্যমাণ ও স্থায়ী দোকানপাটেও। ক্ষতির মুখে পড়েন ক্ষুদ্র ব্যবসায়ীরা। নোংরা ও ময়লাযুক্ত পানি দীর্ঘ সময় জমে থাকায় স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা প্রকাশ করেন স্থানীয়রা। এই বৃষ্টির মধ্যে পানি জমে থাকে আর দোকানে কাস্টমার আসতে পারে না। সারা বছরে আপনার বৃষ্টি পড়লে আমাদের ব্যবসা বন্ধ, অল্প বৃষ্টি পড়লে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যায়। ব্যবসাটা তো মুশকিল, কোথায় তো যাওয়ার রাস্তা নাই, যেদিকে যায় ওদিকে পানি আর পানি। এখানে এই নালাগুলোর কারণে এই পানিগুলো আসতে আছে, এই পানিগুলো আসে তো এইখানে বাড়িতে খুব কষ্ট হতে আছে। এই পানিটা আমাদের পায়ে লাগলে, আমাদের শরীরে লাগলে কি পরিমাণ চুলকানি হচ্ছে, আমাদের কি পরিমাণ অ্যালার্জি। এদিকে জমে থাকা পানি দ্রুত সরাতে মাঠে নামে সিটি কর্পোরেশন। নালা নর্দমা পরিষ্কার করতে দেখা গেছে পরিচ্ছন্নতা বিভাগের কর্মীদের। খুঁজতে খুঁজতে বের না করা ছাড়া এটা জানার উপায় নাই ড্রেনটা আসলে কোথায় ব্লক। এখন আমরা এই ব্লকটা পেয়েছি, এরকম আরও কোনো ব্লক আছে কিনা আমাদেরকে এটা দেখতে হবে। এই ধরনের 10 ইঞ্চি বাদ দিয়ে ড্রেন বন্ধ করা এটা অপরাধ। জলাবদ্ধতা নিরসনে চলমান 36 খালের প্রকল্পের বাইরে থাকা প্রায় শতাধিক খাল ও নালা পরিষ্কারের উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। নগরীর জলাবদ্ধতা নিরসনে 14,500 কোটি টাকার মেগা প্রকল্পের কাজ করছে সিডিএ, চসিক, ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ড। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধি প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেছে নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন এনপিএ। বাজেটের গণবিরোধী ধারা ও বিদ্যুৎ খাতের দুর্নীতির খেসারত জনগণ দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতারা। বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বাজেটের শিক্ষা ও গবেষণার মতো ইতিবাচক দিক থাকলেও তেল গ্যাসের মূল্য বৃদ্ধি দেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতি বাড়াবে এবং মানুষের জীবনকে সংকটে ফেলবে। অবিলম্বে 200 ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিল করার জোর দাবি জানান এনপিএ নেতারা। মানুষের একেবারে নিতান্ত যে সামান্য প্রয়োজনটুকু, সেই সামান্য প্রয়োজনটুকু বাস্তবায়নের জন্য যতটুকু বিদ্যুৎ লাগে, সেই বিদ্যুৎও যখন দেন না বা বাড়তি মূল্যে দিতে চান, তার মানে এটা জনগণের সাথে ক্লিয়ারলি এক ধরনের জুলুম। এই বাজেটে আমরা লক্ষ্য করলাম আরেকবার ঠিক শেখ হাসিনার আমলের মতো এটি জিডিপি নির্ভর, জিডিপির প্রবৃদ্ধির গল্পের নির্ভর একটি বাজেট। শ্রীমঙ্গলের ফুলছড়া চা বাগান মাঠ যেন এক রেইনবো নেশনের রূপ, যেখানে 28টি ক্ষুদ্র নৃগোষ্ঠী নিজস্ব সংস্কৃতি আর ভাষা রক্ষার তাগিদ তুলে ধরেছেন। শ্রীমঙ্গলের এই ফুলছড়া চা বাগান মাঠে শুরু হলো 3 দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল। দ্বিতীয়বারের এই আয়োজনের উদ্বোধন করেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারার এক মিলন মেলায় পরিণত হয়েছে শ্রীমঙ্গলের ফুলছড়া চা বাগান মাঠ। রঙিন পোশাক আর উৎসব আমেজে মৌলভীবাজারের বিভিন্ন এলাকা থেকে এসে জড়ো হয়েছেন নানা নৃগোষ্ঠীর সদস্যরা। ঢোল, বাঁশি ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের তালে তালে নিজস্ব ভাষায় গানে মুখর হয়ে ওঠে উৎসব প্রাঙ্গণ। কোথাও পূজার আরতির সুর, কোথাও আবার বিয়ে কিংবা আনন্দ আয়োজনের লোকসঙ্গীত। তো এই যখন সিঁদুর ফোটা লয়ে যখন আমরা এই নৃত্যয় আসি, তখন বাচ্চা কাচ্চাকে নিয়ে বলি ওই মাইলানিন গে কাহা মাইলান বাজে করো তাল। এই কথাটার অর্থ কি? এটার অর্থ হইলো যে বাজনা বাজারে সবের নিয়ে নাচবো আমরা এখন। দ্বিতীয়বারের মতো আয়োজিত এই উৎসব ইতিমধ্যেই ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। নিজেদের সংস্কৃতি ও পরিচয় তুলে ধরার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত অংশগ্রহণকারীরা। যে কোনো জায়গায় বিয়ে শাদী হলে আমরা এই গানের শব্দ শুনলে আমরা নাচতে যাই। আর এখানে প্রত্যেক আমাদের জাতিগোষ্ঠী যারা রয়েছে তাদের প্রত্যেকের সাথে অংশগ্রহণ করতে পেরে আমরা আসলে অনেক আনন্দিত। উৎসবের বিভিন্ন স্টলে প্রদর্শিত হয় ঐতিহ্যবাহী পোশাক,
অলংকার, খাবার, ইতিহাস ও ব্যবহার্য সামগ্রী। স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পর্যটকরাও উপভোগ করেন এই আয়োজন। এখানে এসে আমরা অনেক জাতির সাথে পরিচিত হই এবং আমাদের অনুষ্ঠানটা করতে খুবই ভালো লাগে। আমাদের পূর্বপুরুষ যারা ব্যবহার করতেন, কিন্তু আমরা যারা আধুনিক প্রজন্ম আছি সেই সম্পর্কে আমাদের ধারণাও নেই। দেখতেও অনেক সুন্দর দেখাচ্ছে আর আমরাও অনেক আনন্দে আছি। আনুষ্ঠানিক বক্তব্যে ক্ষুদ্র নৃগোষ্ঠী নেতারা সাংস্কৃতিক বিকাশে ললিতকলা একাডেমি ভবন নির্মাণ, নিজস্ব ভাষা সংরক্ষণ এবং পিছিয়ে থাকা গোষ্ঠীগুলোকে সরকারি গেজেটভুক্ত করার দাবি জানান। যে সকল জাতিগোষ্ঠী গেজেটভুক্ত না, তাদেরকে গেজেটভুক্ত করার জন্য আহ্বান জানাচ্ছি। মন্ত্রী মহোদয়কে অনুরোধ রাখছি যেন আমাদেরকেও এই শ্রীমঙ্গল উপজেলায় একটি একাডেমি ভবন তৈরি করে দেন, যাতে আমরা আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যকে চর্চা করে এগিয়ে যেতে পারি। ক্ষুদ্র জাতির গোষ্ঠীর খাদ্য সামগ্রী, নিজস্ব পোশাক, অলংকারকে মূলধারার সংস্কৃতির সাথে সমন্বয়পূর্বক প্রদর্শন ও বিক্রয়ের ব্যবস্থা করলে সংস্কৃতি বহুমুখীকরণে পর্যটনের উন্নয়ন ঘটবে। প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রীতা এসব দাবি পূরণের আশ্বাস দেন। তিনি বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্য ও সংস্কৃতিকে জাতীয় পর্যায়ের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার। এটা শুধু বাংলাদেশের মধ্যে না, পরবর্তী সময়ে যেন আমরা এটা বিদেশের যেন এটা দেখতে পারে, যে ট্যুরিজমটা আকর্ষণ করতে পারে, বাইরে থেকে যেন লোক এসে আপনাদের এই প্রোগ্রাম দেখতে আসে। হারমোনি ফেস্টিভ্যাল যাতে বিদেশ থেকেও মানুষ দেখতে পারে, আসতে পারে। 3 দিনব্যাপী এই উৎসবে স্থানীয় প্রায় 28টি নৃগোষ্ঠীর সদস্যরা তাদের ভাষা, সংস্কৃতি, পোশাক, খাবার ও জীবনধারার নানা উপকরণ উপস্থাপন করছেন। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। জাপানের টোকিওর একটি 4তলা প্রাইমারি স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটি থেকে উদ্ধার করা হয়েছে প্রায় 300 শিক্ষার্থী ও শিক্ষককে। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার স্থানীয় সময় সকালে স্কুল ভবনের সবচেয়ে উপরতলার একটি মিউজিক রুমের পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দলের সদস্যরা। এ সময় স্কুলের ভেতরে আটকে পড়াদের উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়। পরে কয়েক ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয় আগুন। অগ্নিকাণ্ডের কারণ এখনো অজানা, তদন্ত করছে কর্তৃপক্ষ। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।